একজন হিটম্যান যে তার অতীতকে মুছে ফেলে একটি সহজ ও সাধারণ জীবনযাপন করতে শুরু করে, কিন্তু কোনো এক কারণে তাকে তার আগের অবস্থায় ফিরে আসতে হয়। ফিরে এসে সে এমন তাণ্ডবলীলা চালায় যেখানে সে 100 জনকে একবারে শুইয়ে দেয়। হ্যাঁ, বলছিলাম আমার সবচেয়ে প্রিয় একটা মুভি ফাতে মুভিটির কথা। তবে চলো আর বেশি দেরি না করে আজকে ফাতের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে ফাতে সিংকে দেখা যায়, যেখানে সিক্রেট মিশনে আয়াপ্পা নামের একজন ফোনে তাকে বলে 40 জন মানুষকে মেরে ফাতে ঠিক করেনি। সে বলে তুমি আমাদের লোক ছিলে, এতগুলো মানুষকে মারার ফলে তাকে সাবধান থাকতে বলে। ফাতে বলে 40 না স্যার, 50 জনকে মেরে দিয়েছি, বাকি 10 জনের লাশ কোথায় তা খুঁজে পাওয়া যায়নি। এরপর আয়াপ্পা একটা লোকেশন দিয়ে বলে তোমাকে মারার জন্য 100 জন লোক অপেক্ষা করছে, সাবধানে যেও, ব্যাকআপ লাগলে আমাকে বলো। ফাতে বলে ব্যাকআপ তো লাগবেই স্যার, লাশগুলো তো সব নিয়ে যেতে হবে। এরপর সে চলে যায় সেই লোকেশনে, যেখানে সবাই ফাতে সিংকে দেখে খুব হাসাহাসি আর মজা নিতে শুরু করে। সঙ্গে সঙ্গে একজনকে মেরে দিলে সবাই ফাতে সিংকে মারার জন্য আসতে থাকে। ফাতে তখনই জন উইকের মতো সবাইকে এক এক করে তুলোধুলো করতে থাকে। সবাইকে মেরে দিয়ে সামনে এগোতে এক বোম ব্লাস্টে সে অজ্ঞান হয়ে যায়। এই সময় গল্প ব্ল্যাক সিনে চলে যায় পাঞ্জাবের ছোট একটি গ্রাম মগাতে। সেখানে ফাতে সিং খুবই স্বাভাবিক জীবনযাপন করত। সে সেখানে একটি ডেইরি ফার্ম চালাতো। পরিবার বলতে ফাতের কেউ ছিল না, পুরো গ্রামটি ছিল ফাতের একটা পরিবার। ফাতের পাশের বাসায় নিমরাত নামের একটি মেয়ে থাকতো। নিমরাত ফাতেকে নিজের ভাইয়ের চোখে দেখতো। ফাতের কেউ না থাকায় নিমরাত প্রতিদিন চা রেডি করে তার বাসার সামনে রেখে দিত। ফাতে কাজে যাওয়ার সময় সেই চা খেয়ে তারপর তার দিন শুরু করত। ফাতে একদিন তার ফার্মে কাজ করার সময় 2টি স্কুল পড়ুয়া বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে তোমরা স্কুলে যাওনি কেন? তারা বলে স্কুলের স্যার ফি ছাড়া যেতে নিষেধ করেছে, আর আমাদের বাবা সেই ফি আনতে গেছে। ঠিক সেই মুহূর্তে তাদের বাবা এসে বলে তোমাদের আর স্কুলে যেতে হবে না, তোদের আজ থেকে ছুটি। এতে ফাতে বুঝতে পারে টাকার অভাবে তার বাবা স্কুল ফি ম্যানেজ করতে পারেনি। কর্মচারীটি কাজ শেষ করে সেই দিন তার লকারে কিছু টাকা দেখতে পায়। আসলে ফাতে তার লকারে টাকা রেখে দিয়েছিল। ফাতে তার সব কর্মচারীকে ঠিক এইভাবেই খেয়াল রাখতো। ফাতের ডেইরি ফার্মে সিন্ধু নামের এক লোক কাজ করত। সে কাজের ফাঁকে ফাঁকে নিমরাত নামের সেই মেয়েটিকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু নিমরাত তার ফোন রিসিভ করছিল না। তাই সিন্ধু সেদিনের মতো কাজ শেষ করে সরাসরি নিমরাতের কাছে চলে যায়। নিমরাত আর তার কর্মচারী নিয়ে একটি মোবাইল শপ চালায়। সিন্ধু নিমরাতকে বলে মরলে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে মরবো, আমি তো লোনের আসল সব টাকা ফেরত দিয়েছি। তারপরেও তারা আবারও টাকা দাবি করে, ব্ল্যাকমেল করছে। তোমার বুদ্ধিতেই আমি এই লোনটা নিয়েছিলাম, আর তোমাকেই এর সমাধান করতে হবে। এই কথা বলে সিন্ধু সেখান থেকে চলে যায়। নিমরাত সেই সিন্ধুর কথা শুনে খুবই মর্মাহত হয় এবং খুশি নামের একটি মেয়েকে ফোন দেয়। খুশি তাকে বলে আমি এটা নিয়ে কাজ করছি, আমাকে আরেকটু সময় দাও। খুশি আর নিমরাত আসলে কি নিয়ে কাজ করছে তা এখনও ক্লিয়ার হয় না। নিমরাত আর তার বান্ধবী কাজ শেষ করে সেই দিনের মতো বাসে করে বাসায় ফিরছিল। এই পর্যায়ে লোন স্ক্যামিংয়ের মাস্টারমাইন্ড রাজাকে দেখা যায়। তার সেক্রেটারি রাজাকে এসে বলে আমাদের পুরো সিস্টেমটা খুশি শর্মা ও তার 4 জন সহকারী মিলে হ্যাক করার চেষ্টা করছিল। এর মধ্যে একজনকে ধরে নিয়ে এসেছি। রাজা বলে একজন কেন, বাকি 3 জন কোথায়? সেক্রেটারি বলে খুশি শর্মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। রাজা এই পর্যায়ে ছেলেটিকে বলে গত 3 মাস ধরে আমি পুরো দেশের সিক্রেট ফাইল চুরি করেছি, আর তোরা একদিনে তা হ্যাক করে নিয়ে নিবি। এটা বলে ছেলেটিকে একটা ইলেকট্রনিক চেয়ারে বেঁধে রাখে এবং এটি লাইভ করে পুরো দেশের মানুষকে দেখাতে থাকে। লাইভে ভিউ যত বাড়বে চেয়ারের ইলেকট্রিক ভোল্ট তত বাড়বে। এভাবে ছেলেটিকে সবার সামনে লাইভের মাধ্যমে ইলেকট্রনিক ভোল্টেজে মেরে ফেলা হয়। এই ভিডিওটা নিমরাত দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই দিন রাতে নিমরাতের মা একটি সবজি রান্না করেছিল। তা দেখে নিমরাত তার মাকে বলে ফাতে ভাইয়া এটা খুব পছন্দ করে, আমি ওকে একটু দিয়ে আসি। নিমরাত ফাতেকে এক সময় কিছু বলতে গিয়ে আটকে যায়। ফাতে নিমরাতকে জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে কিনা। নিমরাত আসলে এই ধোকার ব্যাপারটা তার ভাইয়াকে জানাতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সিন্ধুকে অনেক চিন্তিত দেখা যায়। সে তার বউ আর বাচ্চাদের সাথে দেখা করে। ছাদে গিয়ে গেট আটকে দেয়। ফাতে সেই দিন ডেইরি ফার্মে সিন্ধুকে তার টেবিলে না দেখে খোঁজ নেওয়ার জন্য যায়। গিয়ে দেখে সিন্ধু সুসাইড নোট করে রেখে গিয়েছে, আর সেখানে সে নিমরাতকে দেখতে পায়। নিমরাত সিন্ধুর মৃত্যুতে খুবই কষ্ট পায়, কারণ সিন্ধু তাকে বলেছিল আমি মরলে পুরো পরিবারকে নিয়ে মরব। সিন্ধুর মৃত্যুর কারণ হিসেবে নিমরাত নিজেকে দায়ী করে খুশি নামের একটি মেয়েকে ফোন দেয় এবং সাহায্য চায়। খুশি নিমরাতকে বলে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, তুমি যত তাড়াতাড়ি পারো নয়াদিল্লি চলে আসো। ফাতে নিমরাতের চিন্তা আর ফোনে কথা বলার লক্ষ্য করে ফেলে। পরের দিন ফাতে কাজে যাওয়ার সময় নিমরাতের বানানো চা না দেখতে পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় একটি জিপে করে কয়েকজন পুলিশ নিমরাতকে খুঁজতে আসে। তারা নিমরাতকে না পেয়ে তার মাকে বলে সিন্ধু সুসাইড নোট করার আগে নোটে তার নাম লিখে গেছে।
যত তাড়াতাড়ি সম্ভব সেই জন্য পুলিশের কাছে ধরা দেয়। এসব দেখে ফাতে চলে যায় নিমরাতের সেই দোকানে কর্মচারীর কাছে। কর্মচারী তাকে জানায় সব কিছু শুরু সেই লোন অ্যাপ থেকে। এক ক্লিকে সেই অ্যাপ থেকে লোন নিয়ে গ্রামের সবার ভালো কথা চিন্তা করে সবাই সেই অ্যাপ ডাউনলোড করে লোনের ব্যবস্থা করে দেয় নিমরাত। কিন্তু এই চক্রে পড়ে সবাই তাদের লোনের টাকা শোধ করলেও চক্রটি আরও টাকা দাবি করে। কর্মচারী তাকে বলে এই অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে পুরো ফোনের অ্যাক্সেস পেয়ে যায় সেই চক্র, আর কেউ টাকা দিতে না চাইলে তাদের গোপন তথ্য দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। কর্মচারী আরও জানায় এইসব কিছুর জন্য নিমরাজ নিজেকে দায়ী মনে করত। চক্রটি গ্রামের সবাইকে এভাবে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, আর যারা দিচ্ছে না তাদের ব্ল্যাকমেল করছে। ফাদে চলে যায় নয়া দিল্লি। ফাতে নিমরাতের লাস্ট ফোন কল লিস্ট থেকে খুশি নামের একটি মেয়ের নাম্বার পায়। সেই নাম্বারে ফোন দিয়ে খুশি ফাতেহকে তার সাথে দেখা করতে বলে। ফাতেহ খুশির দেওয়া লোকেশনে তার সাথে দেখা করতে চলে যায়। খুশি ফাতেহকে জানায় নিমরাত আজ সে মিলে চাড্ডা নামের এক লোককে এক্সপোজ করার জন্য কাজটি করছিল। এই চাড্ডা এজেন্ট হিসেবে সেই লোন স্কিমিংয়ের হেড ছিল। এই সময় খুশি তার ফোনের একটা ভিডিও ফাতেহকে দেখায় যেখানে নিমরাতকে টর্চার করছিল। ফাতেহ চাড্ডার লোকেশন জানতে চায়। খুশি তাকে বলে চাড্ডা নিমরাতকে কোথায় রেখেছে তা না জানলেও চাড্ডার গোপন আস্তানা সে জানে। খুশি একটা সিনেমা হলের লোকেশন দিয়ে বলে এই সিনেমা হলে চাড্ডা তার সব কর্মকাণ্ড চালায়। ফাতে আর দেরি না করে সেই সিনেমা হলের সামনে চলে যায়। হলের সামনে চায়ের দোকানে সে অনেকক্ষণ ধরে বসে থাকে চাড্ডা কখন আসবে। বেশ কিছুক্ষণ পর চাড্ডাকে তার দলবল সহ সিনেমা হলে প্রবেশ করতে দেখা যায়। ফাতে আর দেরি না করে সিনেমা হলে গিয়ে কল সেন্টারের বিশাল কর্মযজ্ঞ দেখতে পায়। এরপর ফাতে গোপনে চাড্ডার আস্তানায় ঢুকে পড়ে। সে চাড্ডার সামনে নিমরাতের ছবি দিয়ে বলে এই মেয়েটাকে সে খুঁজতেছে। চাড্ডা ফাতেহকে বলে আমি একে চিনি না, আর যদি একে পাই কয়েকদিন ব্যবহার করে তোকে ফিরিয়ে দেব। এভাবে চাড্ডার গ্যাং মেম্বাররা ফাতেহের সাথে মজা নিতে শুরু করে। চাড্ডা এও জানায় তার মাথা ব্যথা করছে, নতুন করে আর মাথা ব্যথা যাতে না বাড়ায়। ফাতেহ চাড্ডাকে প্যারাসিটামল দিয়ে বলে এটা খেয়ে ফেলো আর মাথা ব্যথা করবে না। চাড্ডা এসব শুনে রেগে যায়। ফাতেহ বলে তুই এখনই এখান থেকে চলে যা, না হলে তোকে এখনই এখানে মেরে ফেলবো। ফাতেহ চলে আসতে শুরু করে। এ সময় চাড্ডা টিটকারি দিয়ে বলে শুধু লম্বা চড়া আর বডি থাকলেই পুরুষ হওয়া যায় না। এসব শুনে ফাতেহ গেট লক করে ঘুরে দাঁড়ায়। সে এক নজরে সবাইকে স্ক্যান করে নেয়। সে একে একে সবাইকে নিজেদের হাতিয়ার দিয়ে জন উইকের মতো সবাইকে মারতে শুরু করে। এইসব অ্যাকশন সিন কি রকমের ছিল তা তোমরা মুভি না দেখলে বুঝতেই পারবে না। চাড্ডা ফাতেহের কাছে ক্ষমা চাইলে ফাতেহ বলে তোমার প্যারাসিটামল খাওয়া উচিত ছিল, আমি সবাইকে একবার চান্স দেই। এটা বলে সে চাড্ডার ভবলীলা সাঙ্গ করে দেয়। যাবার সময় ফাতেহ চাড্ডার ফোন থেকে তার সব ইনফরমেশন নিয়ে নেয় আর ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। এরপর সেখানে পুলিশ এসে হত্যাকারীর কোনো ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায় না। নিশীথ বিশ্বাস নামের এই পুলিশ অফিসার বলে এটা কোনো সাধারণ মানুষের কাজ না। সে সবাইকে আশেপাশের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে বলে। এরপর সিন শিফট হয় রাজার কাছে। রাজা চাড্ডার মৃত্যুর খবর শুনে লি নামের লোকটিকে সত্যপ্রকাশের কাছে পাঠায় তদন্ত করতে। সত্যপ্রকাশ হচ্ছে লোকাল এজেন্ট। এ সময় লিও তার সহকারী সত্যপ্রকাশের সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে আর বলে বস তোমাদের ওপর অনেক রেগে আছে, তুমি এখনও চাড্ডার হত্যাকারীকে ধরতে পারোনি। এইসব কথা শুনে সত্যপ্রকাশ লিকে তার চপ স্টিক দিয়ে খতম করে দেয়। অন্যদিকে লিয়ের সহকারীর ক্যারাম খেলা দেখে সত্যপ্রকাশ তাকে একটা সুযোগ দিয়ে বলে এই গুটিটা সে যদি এক হিটে ফেলে দিতে পারে তাহলে সে বেঁচে যাবে, না হলে সে শেষ। সেই সহকারী লিয়ের মৃত্যু দেখে ঘাবড়ে যায়, ফলে সে গুটিটা আর ফেলতে পারে না। সত্যপ্রকাশ তাকে বলে আমার লক্ষ্য তোর বসের থেকে অনেক বড়, আমার সাথে তোদের ভেবে চিন্তে কথা বলা উচিত ছিল। এটা বলে সে সহকারীর খেলা শেষ করে দেয়। অন্যদিকে পুলিশরা আশেপাশের বিল্ডিং এর ফুটেজ যাচাই করে দেখতে পায় সিনেমা হলের সামনে 4 ঘন্টা ধরে এই লোকটি বসেছিল। তারা ফাতেহকে খুঁজে বের করে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছিল। এ সময় ফাতেহ বলে ওঠে সামনে এসে ছবি তুললে ভালো আসবে। নিশীথ বিশ্বাস ফাতেহকে বলে আমরা তোকে কিভাবে খুঁজে বের করলাম সেটা ভেবে অবাক হচ্ছিস না? ফাতেহ বলে এটার এমন কি, ফুটেজ থেকে আমার ফেস নিয়ে আধার কার্ড এর মাধ্যমে আমার নাম্বার বের করে ট্রেস করে এসেছেন। নিশীথ বিশ্বাস ফাতেহকে বলে তুই 4 ঘন্টা ধরে সিনেমা হলের সামনে কি করছিলি? ফাতেহ কথা না ঘুরিয়ে সরাসরি বলে নিমরাত নামের একটি মেয়েকে খুঁজতে সে ওখানে গিয়েছিল, আর ওখানে চা এতই মজা ছিল সে 4 ঘন্টা বসে সেই চা খেয়েছে। ফাতেহ পুলিশদের বলে স্যার আপনাদের ওখানকার চা একদিন ট্রাই করা উচিত। এসব কথা বলে ফাতেহ সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় রাজার কাছে। রাজা সত্যপ্রকাশের সাথে অনলাইন মিটিং করে। তাকে বলে খুশি নামের একটি মেয়ে
তাদের সিস্টেম হ্যাক করে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরে ফেলতে হবে। আর তার কন্ট্রাক্টে আরেকজন আছে যে কিনা আমাদের চাড্ডাকে মারার সাথে জড়িত। সত্যপ্রকাশ সেই রাতেই ফাতেহকে ধরার জন্য একটা টিম পাঠায়। সে সময় ফাতেহ তার আঘাতে ব্যান্ডেজ করছিল। গ্যাং মেম্বাররা ঘরে ঢুকে কোথাও ফাতেহকে দেখতে পায় না। আসলে ফাতেহ অন্য জায়গা থেকে তাদের ওপর নজর রাখছিল, কারণ সে জানতো তাকে খুঁজতে লোক আসবে। ওদের একটা স্ক্যান করে নেয়। এরপর খুশি ফাতেহের সাথে দেখা করতে আসে। খুশি ফাতেহকে বলে গ্রাম থেকে আসা একটি লোক চাড্ডা নামের ভয়ঙ্কর একটি লোকের খোঁজ নেয় এবং কিছুক্ষণ পরেই তারা সবাই মারা যায়। তুমি কে আসলে বলো তো? এরপর ফাতেহ তার গল্প শুরু করে। ফাতেহ বলে, আমি আসলে একটা স্পেশাল সিক্রেট টিমে কাজ করতাম। সেখানে টিম মেম্বারদের আগে একটা ছবি পাঠিয়ে দেওয়া হতো এবং পরে ফোন করে বলা হতো এটাই তাদের নেক্সট টার্গেট। কেউ যদি মিশন কমপ্লিট করতে গিয়ে ধরা পড়তো বা মারা যেত তাহলে সে আর এজেন্সিতে থাকতে পারতো না, আর মিশন কমপ্লিট করলে সে কোনো মেডেল পেত না। একবার তাকে অর্ডার দেওয়া হয় একটি গ্যাং মেম্বারের কাছে একটা পেন ড্রাইভ নিয়ে আসতে। তারা আসলে দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে টাকার বিনিময়ে ব্ল্যাকমেইল করছিল। তাদের কাছ থেকে সেই পেন ড্রাইভটা বিনা টাকায় ফেরত আনতে হবে। ফাতেহ একটা ব্যাগ নিয়ে সেই গ্যাং মেম্বারদের কাছে চলে যায়। গ্যাং মেম্বাররা সেই ব্যাগে ভয়ানক বিস্ফোরক দেখতে পায়। তারা ফাতেহকে বলে এইসব খেলনা জিনিস নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ফাতেহ বলে ঠিক 4 মিনিট পরে বুঝতে পারবি এটা খেলনা জিনিস কি না। এটার আশেপাশে 300 মিটার পর্যন্ত সবকিছু উড়িয়ে দিতে পারে। এতে গ্যাং মেম্বাররা ভয় পেয়ে তাকে পেন ড্রাইভটা দিয়ে দেয়। ফাতেহ পেন ড্রাইভটা নিয়ে আসার সময় তার ব্যাগটা পানিতে ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর সত্যি বোমটা ব্লাস্ট হয়। গ্যাং মেম্বাররা ভাবে যাক এবারের মতো বাঁচা গেল, কিন্তু একটা টিকটক শব্দ তারা শুনতে পায় আর কিছুক্ষণ পরে বুম ব্লাস্টিং হয়ে যায়। শুধু পেন ড্রাইভ আনাই মূল লক্ষ্য ছিল না, তাদেরকে শেষ করার কথাও ছিল। এই মিশনের পর সবাই ভাবতে থাকে ফাতেহ বোম ব্লাস্টে মারা গেছে। এরপর খুশি ফাতেহকে বাসায় নিয়ে আসে। ফাতেহ রাজা আর সত্যপ্রকাশের ব্যাপারে জানতে চাইলে খুশি বলে এরা চায়নার একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা অ্যাপ তৈরি করে লোনের প্রলোভন দেখিয়ে তাদের ফোন থেকে সব তথ্য হাতিয়ে নেয়। তাদের বলে এত বড় গ্রুপের সাথে নিমরাতের কি সম্পর্ক ছিল। খুশি বলে নিমরাত লোন নিয়ে সর্বপ্রথম ধোঁকা খায়। আমি আর নিমরাত মিলে চাড্ডাকে এক্সপোজ করার কাজ করছিলাম। রাজা সেটা জানতে পেরে আমাদেরকে ধরার জন্য নিমরাতকে গুম করে এরপর খুশি একটা গোপন দরজা খুলে তার কাজের জায়গা দেখায়। সেখানে ফাতেহ দেখে খুশি চক্রটিকে ধরার জন্য অনেক রিসার্চ করে ফেলেছে। খুশি এরপর ঘুমাতে যায় আর ফাতেহ চক্রটি ধরার জন্য কাজ করতে থাকে। আসলে এই সাইবার জগতে তথ্য সংগ্রহ করাটা ছিল খুবই সহজ। এভাবে মিথ্যা লোনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন SMS লিঙ্ক বা অ্যাপস ডাউনলোড করতে বলে। একবার এসব লিঙ্কে ক্লিক করলেই সেই ফোনের সকল অ্যাক্সেস তারা পেয়ে যায়। আমরা হয়তো ফোন চালাচ্ছি কিন্তু তারা ক্যামেরার মাধ্যমে আমাদের উপর নজর রাখছে। ফাতেহ বুঝতে পারে এখনই যদি এসব থামানো না যায় তাহলে দেশের সব মানুষ এই চক্রে পা দিবে। পরের সিনে ফাতেহকে দেখা যায় মুভির শুরুতে কথা বলা আয়াপ্পা ফাতেহকে বলে তুমি বেঁচে আসো দেখেই আমি খুব খুশি হয়েছি, তবে আমি তোমাকে খুব একটা সাহায্য করতে পারবো না, কারণ গোপন এজেন্সিতে আমার পাওয়ার তেমন একটা নেই। ফাতেহ বলে স্যার আমি শুধু আপনার সাথে চা খেতে এসেছি। এরপর ফাতেহ তার ফোন থেকে সত্যপ্রকাশের ছবি দেখিয়ে বলে এই লোকে সত্যপ্রকাশ দেখে আয়াপ্পা খুবই ভয় পেয়ে যায় এবং বলে এইসব নিয়ে পরে কথা হবে। রাতের বেলা আয়াপ্পা ফাতেহকে বলে এই লোকটি খুবই ডেঞ্জারাস, তার থেকে দূরে থাকাই ভালো। আয়াপ্পা ফাতেহকে বলে সত্যপ্রকাশের সাথে তোমার কিসের সম্পর্ক? ফাতেহ তখন আয়াপ্পাকে নিমরাতের ব্যাপারে সব কিছু খুলে বলে। আয়াপ্পা ফাতেহকে সত্যপ্রকাশের ডিটেলস আর তার লোকেশন দিয়ে দেয়। ফাতেহ সেখান থেকে চলে গেলে আয়াপ্পার কলিগ আয়াপ্পাকে বলে ফাতেহ যে সাহায্য নিতে এসেছিল আমরা তো কিছু করতে পারলাম না। এ শুনে আয়াপ্পা বলে সে সাহায্য নিতে আসেনি, সে নিতে এসেছিল পারমিশন। এরপর মুভির সিন শিফট হয় সত্যপ্রকাশের কাছে। এরপর সত্যপ্রকাশ চোখ তুললেই দেখে তার সামনে ফাতেহ। সে সত্যপ্রকাশের চেলাকে মেরে তার সামনেই বসে আছে। ফাতেহ সত্যপ্রকাশকে বলে আমি জানি না নিমরাতের সাথে তোর কি সম্পর্ক, তবে তোমার এসব অবৈধ কাজ একদিনের মধ্যে বন্ধ করে দিতে হবে, আর আমি সবাইকে একটি মাত্র সুযোগ দিয়ে থাকি। সে আরও বলে তোমাকে মারা আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি চাই না তুমি তোমার এসব ধান্দা বন্ধ করে দাও। ফাতেহ এবার সত্যপ্রকাশকে একটি গল্প শোনায়। ফাতেহ বলে আমি গ্রামের এক ছেলে, সে অনেক বড় মানুষ হতে চেয়েছিল কিন্তু তার বাবা তাকে অনেক অত্যাচার করত। একদিন হঠাৎ তার বাবার লাশ বিদ্যুতের তারের সাথে পাওয়া যায়। এতে গ্রামের সবাই চিন্তা করতে থাকে এখন এই ছেলেটির কি হবে। এরপর সেই ছেলেটিকে আর কোনোদিন কোথাও কেউ দেখতে পায় না। ফাতেহ বলে আমার মনে হয় কি জানো, সেই ছেলেটি আর তার বাবাকে মেরে ফেলেছে। তোমার কি মনে হয়? সত্যপ্রকাশ এই গল্প শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বুঝতে পারে তার নিজের এই গল্পটি ইতিমধ্যে ফাতেহ জেনে ফেলেছে। তে সত্যপ্রকাশকে একদিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। পর দেখা যায় নিমরাতকে সত্যপ্রকাশ আটকে রেখেছে। সত্যপ্রকাশ নিমরাতকে বলে তোর মতো গ্রামের একটি মেয়ের জন্য ফাতেহ আমাদের অনেক লোককে টপকে দিয়েছে।
নিমরাত তখন বলে, তোর এখনও সময় আছে, নিজের ভালো চাস তো এখনই ফাতের কাছে ক্ষমা চেয়ে আয়, সে অনেক দয়ালু, তোদের ক্ষমা করে দেবে। এটা শুনে সত্যপ্রকাশ অনেক রেগে যায় এবং নিমরাতকে বলে, তোকে পরে দেখে নিচ্ছি, তোর খুশিকে ধরে নিয়ে আসছি, কারণ কান টানলেই মাথা আসবে। এরপর দেখা যায় সত্যপ্রকাশ তার টিমকে পাঠিয়ে দিয়েছে খুশিকে ধরার জন্য। খুশি তখন তার গোপন রুমে কাজ করছিল। সত্যপ্রকাশের টিম খুশিকে কোথাও না দেখতে পেয়ে চলে যাবে। ঠিক সেই সময় খুশির পা লেগে যায় এবং একটা শব্দ হয়। এটা শুনতে পেয়ে তারা বুঝতে পারে খুশি কোথাও আছে। তারা খুশিকে ধরে মারতে যাবে, ঠিক সেই সময় ফাতে এসে সবাইকে তুলোধনো করে। খুশির জীবন বাঁচানোর জন্য সে ফাতেহকে জড়িয়ে ধরে। অন্য সিনে দেখা যায় রাজার নতুন একটি ম্যালওয়্যার সবার ফোনে ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে সবার ফোনে একটি ক্লোন মেসেজ যাবে। তার সেক্রেটারি তাকে বলে, এই লিঙ্কটি যে ক্লিক করবে তার ফোনের ব্যাংক অ্যাকাউন্ট আমরা হ্যাক করে তার সমস্ত টাকা পয়সা আমরা হাতিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখা যায় এই ফাঁদে সবাই পা দিয়েছে আর তাদের সমস্ত টাকা চলে যাচ্ছে। সে রাজা বলে, এবার ফাতেহকে আমার ডাউন করে দিতে হবে, আর একটা মানুষকে ডাউন করার উপায় হচ্ছে তাকে আগে উপরে উঠাতে হবে। সে একটা ডিটেক্ট টেকনোলজি ব্যবহার করে ফাতের মুখ দিয়ে বলায় সে সব কিছু করেছে, আর সরাসরি মানুষকে মারার ভিডিওটাও সে করতে থাকবে। কেউ যদি তাকে আটকাতে পারে তাহলে আটকে দেখাক। রাজার এই ভিডিওটা সবার সামনে পাবলিক করে দেয় আর পুলিশ ফোর্স তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে। খুশি আর ফাতে পুলিশ আর সত্যপ্রকাশের গোয়েন্দাকে ফাঁকি দিয়ে 1 ঘন্টা এক করে সবাইকে মেরে পালিয়ে আসে একটা জায়গায়। এই সময় ফাতের কাছে নিশীথ বিশ্বাসের একটা ফোন আসে। সে বলে, একটা মেয়েকে বাঁচাতে তুই গ্রাম থেকে শহরে আসলি, আর তার কথা বলেই তুই আমাদের পিছনে রেখেছিস। সে এবার ফোনটা সত্যপ্রকাশের কাছে দিয়ে দেয়। সত্যপ্রকাশ ফাতেহকে বলে, তুই আমাকে একটা গল্প বলেছিলি, আর আমি একটা গল্প তোকে সরাসরি দেখাবো। সত্যপ্রকাশ বলে, তোকে একটা লিঙ্ক দিলাম, ক্লিক কর। ফাতেহ লিঙ্কে ক্লিক করে দেখে নিমরাতকে সেই ইলেকট্রনিক চেয়ারে বেঁধে রাখা হয়েছে। নিমরাতকে মারার ভিডিও সবাই লাইভে দেখতে থাকে। সত্যপ্রকাশ বলে, ভিউ যত বাড়বে ততই ইলেকট্রনিক ভোল্ট বাড়বে, আর সময়ের সাথে ভিউ যত বাড়তে থাকে নিমরাত সেখানেই মারা যায়। নিমরাতের মৃত্যু আটকাতে না পেরে ফাতেহ খুবই কষ্ট পায়। এর মাধ্যমে খুশির টিম সেই পুলিশের লোকেশন বের করে ফেলে। নিমরাতকে বাঁচাতে না পেরে ফাতেহ আর খুশি চলে যায় নিশীথ বিশ্বাসের আস্তানায়। তারা তাকে নির্মমভাবে টপকে দেয় আর তার ফোন থেকে রাজার সমস্ত ইনফরমেশন ট্রান্সফার করে নেয়। সত্যপ্রকাশকে মারতে ফাতেহ আর খুশি চলে যায় তাদের আস্তানায়। পাশের বিল্ডিংয়ে খুশিকে স্নাইপার ধরিয়ে দিয়ে বলে সে বিল্ডিংয়ে ঢুকলে তাকে ব্যাকআপ দিতে, কিন্তু খুশি জীবনে বন্দুক না ধরায় সে বলে তার পক্ষে এটি করা অসম্ভব। ফাতেহ খুশিকে সাহস দিয়ে তাকে গুলি করা শিখিয়ে দেয় এবং বলে তুমি পারবে। খুশিকে এভাবে স্নাইপার ধরিয়ে দিয়ে ফাতেহ বিল্ডিংয়ে ঢুকে যায়। বিল্ডিংয়ে ঢুকেই সে এক করে সবার কেল্লা খতম করতে থাকে। একদিকে জীবনের প্রথম গুলি করতেই খুশি বন্দুকের ধাক্কায় নিচে পড়ে যায়, পরে নিজেকে সামাল দিয়ে ফাতেহকে ব্যাকআপ দিতে থাকে। ফাতেহ সত্যপ্রকাশের লোকগুলোকে এক করে পাখির মতো মারতে থাকে। খুশি এবার সত্যপ্রকাশের ডেরায় চলে যায় তার সিকিউরিটি হ্যাক করার জন্য। সে একটি চিপ লাগিয়ে দেয়। ঠিক সে সময় সত্যপ্রকাশ খুশিকে ধরে ফেলে, কিন্তু এরই মধ্যে খুশির টিম সত্যপ্রকাশের সিস্টেম হ্যাক করে নেয়। এর ফলে রাজার সিস্টেম সহ সবার সবকিছু ফ্রিজ হয়ে যায়। সত্যপ্রকাশ এসব দেখে খুশিকে সেই ইলেকট্রনিক চেয়ারে বাঁধতে যাবে, ঠিক সেই সময় ফাতেহ এসে সত্যপ্রকাশের হাতে গুলি করে তাকে সেই চেয়ারে বেঁধে দেয়, আর সেটা লাইভ প্রকাশের মাধ্যমে সবাইকে দেখায়। সত্যপ্রকাশ নিমরাতকে যেভাবে মেরেছিল ঠিক সেইভাবে তাকেও মারতে ফাতেহ সেই লাইভে যত ভিউ বাড়বে সত্যপ্রকাশ মৃত্যুর দিকে ততই যেতে থাকবে। একসময় ভিউ বেড়ে যায়, সত্যপ্রকাশে ভবলীলা সাঙ্গ করে দেয়। এবার ফাতের বাকি থাকে চক্রের মেইন লিডার রাজাকে টপকানোর জন্য। সে স্যুট বুট পরে রেডি হয়ে চলে যায় রাজার ডেরায়। এটাই মূলত মুভির শুরুর সিন, যেখানে সে 100 জনকে মেরে অন্য 2 জনকে জিজ্ঞাসা করে আর কতজন লোক আছে। সেই 2 জন বলে 100 জনের মতো আছে। ফাতেহ সেই 2 জনকে মেরে বলে 100 জন নয়, 98 জন আছে। এরপর সে সামনে যাওয়ার সময় রাজার পরিকল্পিত বোম ব্লাস্টে সে অজ্ঞান হয়ে পড়ে। এই অবস্থায় নিমরাতের সব স্মৃতি তার মনে পড়ে যায় এবং নিমরাতের কথা ভেবে সে শক্তি সঞ্চয় করে আবার উঠে দাঁড়ায়। সে এবার সবাইকে এক করে মারতে থাকে। ফাতেহ সবাইকে শেষ করে দেয়। সে রাজার সামনে চলে আসে। রাজার সেক্রেটারি ভয়ে রাজাকে সামনে ঠেলে দিয়ে গেট আটকে দেয়। রাজা তখন তার সেক্রেটারিকে বলে, বেকুব কোথাকার, এই দরজাটাও বুলেট প্রুফ না, দেখিস আমার আগে তুই মরবি। ঠিক তখনই রাজার কথা সত্যি করে ফাতেহ দরজার উপর থেকে গুলি চালিয়ে দেয়। রাজা এবার ফাতের কাছে এসে বলে, আমি এক সময় তোমার এজেন্সিতে কাজ করতাম, সেখানে আগে এজেন্সির দেওয়ার নির্দেশ মতো কাজ করতাম, আর এখন আমি নিজের মিশন নিয়ে কাজ করি। তোমার আর আমার পার্থক্য শুধু এতটুকুই। ফাতেহ তখন বলে, আমি কাজ করি দেশ আর দেশের মানুষের জন্য, আর তুমি কাজ করো তোমার নিজের স্বার্থের জন্য। রাজা বলে, এজেন্সি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমি তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমি এসব কাজ শুরু করেছিলাম। রাজা ফাতের কাছে না মারার জন্য অনুরোধ করে। তখন ফাতেহ বলে, তোমাকে আজ আমার হাতে মরতে হবে, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলে ফাতেহ রাজাকে মেরে দেয় আর বলে, দেশের সাথে আমি তোমার মতো হাজারো মানুষকে মারতে পারি।
এরপর সিন শিফট হয় এবং একটি পার্কে দেখা যায়। সেখানে খুশি ফাতেহকে বলে আমি আবার লন্ডনে চলে যাব আর এখানকার মানুষকে অনেক মিস করব। ফাতেহ খুশিকে বলে আমিও আবার গ্রামে ফিরে ডেইরি ফার্ম চালাবো। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একে অপরকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছিল না। তারা বিদায় নিয়ে দুজনে দুদিকে যেতে থাকে আর একে অপরের দিকে তাকাতে থাকে। কিছু দূরে যাওয়ার পর ফাতেহ দৌড়ে এসে খুশিকে বলে আমার ডেইরি ফার্মে কম্পিউটার জানা একটি লোক লাগবে আর সে আমার নিজের পার্টনার হলেও চলবে, কোনো অসুবিধা নেই। খুশি তখন হেসে দিয়ে বলে পার্টনার হলে ডেইরি ফার্মে কত % শেয়ার তাকে দিবে। ফাতেহ বলে 100% শেয়ার দেওয়া হবে। এরই মধ্য দিয়ে আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও এবং কমেন্টে জানাও এরপর কোন মুভিটা এক্সপ্লেন করব।